পিটিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সমাজে খুব বড় ঘটনা না। আমাদের মিডিয়াও যে খুব বেশি মনোযোগ দেয় তাও না। কখনো কখনো যদি সংখ্যাটা বেশি হয় বা একটু ভিন্ন ধরনের কিছু হয়, ধরুন একজন নারীকে পিটিয়ে মেরে ফেললো, তখন আমাদের একটু মনোযোগ মিডিয়া পায়, আমাদের নাগরিকদেরও কিছুটা মনোযোগ পায়। 7টা ঘন্টা বসে মানুষ দুটার মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে কোন একটি দেশের ইঙ্গিতে, যে ওই মানুষগুলো মৃত্যু না হলে। যদি আজকে এখানে আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, সেম ঘটনা যদি কোনো হিন্দু ভাইয়ের উপরে ঘটতো, 7 ঘন্টা নয় 7 মিনিটের মধ্যে সমস্ত মোল্লা মৌলবীর মসজিদ, দাড়ি, টুপি সবকিছু তছনছ করে দিয়ে গ্রেফতার করে দুজন মুসলমানকে 3জন মুসলমানকে সেখানে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেখানে আরো বেশ কয়েকজন মুসলমান আপনার আহত হয়েছে, খুব গুরুতর আহত অবস্থায় হাসপাতাল আছে। সেটারও কোনো খবর টবর কোনো কিছু নাই। হিন্দুদের মন্দিরে আগুন, আর এই বিষয়টি সন্দেহ করে 2 ভাইকে হত্যা করেছে হিন্দুরা, পিটিয়ে হত্যা করেছে। আর এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা আপনারা শুনছেন। প্রিয় দর্শক শ্রোতা, আসলেই কি তারা হিন্দুদের মন্দিরে আগুন দিয়েছিল, নাকি অন্য কোনো কারণ রয়েছে? কেন তাদেরকে পিটিয়ে হত্যা করা হলো? প্রিয় দর্শক শ্রোতা, গোপন রহস্য আসলে কি? এরকমই কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। তার দাবি, ভারতের উস্কানিতেই এই কাজটা করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং জাহিদুর রহমান। তাই মূলত 3টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখেই নিয়ে আসি। তো চলুন সর্বপ্রথম জাহিদুর রহমান তিনি কি বলতেছে বিষয়টি নিয়ে শুনে আসি। পিটিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সমাজে খুব বড় ঘটনা না। আমাদের মিডিয়াও যে খুব বেশি মনোযোগ দেয় তাও না। কখনো কখনো যদি সংখ্যাটা বেশি হয় বা একটু ভিন্ন ধরনের কিছু হয়, ধরুন একজন নারীকে পিটিয়ে মেরে ফেললো, তখন আমাদের একটু মনোযোগ মিডিয়া পায়, আমাদের নাগরিকদেরও কিছুটা মনোযোগ পায়। ফরিদপুরের মধুখালীতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটা তার জেরে ঘটেছে, এটা জাস্ট একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না, দেওয়া উচিত হবে না বলে মনে করি। বা আমরা যে ইন্টারপ্রিটেশন বা যে ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করবো সেটাও যে শতভাগ সঠিক তা না, কিন্তু এই চিন্তাগুলো, সন্দেহগুলো মাঠে রাখা দরকার আছে, আমাদের সতর্ক থাকা দরকার আছে। একটু ঘটনাগুলো বলি, যারা নিউজটা পড়েননি, মেইন স্ট্রিমের নিউজগুলোতে একটুতে দেরিতে হলেও মোটামুটি সব জায়গায় এখন এসছে। সেটা হলো ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগে এবং এতে সেই মন্দিরের প্রতিমার কাপড়ে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়। সেই মন্দিরটার একদম কাছেই একটা স্কুলের শৌচাগার তৈরি করা হচ্ছে, ওখানে কিছু নির্মাণ শ্রমিক কাজ করছিল, 6-7 জন। এই আগুনে পুড়েছে। যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে, কিছু মানুষজন ছড়িয়ে দেয়, ওই যে নির্মাণ শ্রমিকরা ছিল তারা এই আগুন লাগিয়েছে। বলা বাহুল্য, যেহেতু মন্দির এবং ওই এখানে বেশ হিন্দু অধ্যুষিত এলাকা, মূলত হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ এসে ঘিরে ফেলে সেই স্কুলটা এবং নির্মাণ শ্রমিকরা চলে যেতে পারে না। এর মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধি পুলিশকে খবর দেন, কিছু পুলিশ আসেন, কিন্তু মব এত বড় হয়ে যায় যে পুলিশও কিছু করতে পারে, পুলিশও একরকম অবরুদ্ধ হয়ে পড়ে। ওই ঘিরে ফেলা মানুষদেরকে বেদম পেটানো হয়। পরে আবার ফোন করা হয়, আরও বেশি ফোর্স এসে শেষ পর্যন্ত পুলিশ শটগান থেকে ফাঁকা গুলি টুলি ছুঁড়ে চাপ তৈরি করে পরে এই আহত ব্যক্তিদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নেওয়ার সাথে সাথে ওই রাতেই 2 জন মারা যায় এবং আরও 2 জনের অবস্থা খুবই খারাপ, তারা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের তথ্য এই রিপোর্টটাতে আছে, প্রায় সব জায়গায় একই ধরনের রিপোর্ট আছে। মানে প্রাথমিকভাবে আমরা একটা কথা আগের মতো বেসিক কথা বলি, কিন্তু যেই জায়গায় আমাদের একটু সতর্ক থাকা দরকার সেটা একটু পরে আসছি। প্রাথমিক কথা হচ্ছে, পৃথিবীতে পিটিয়ে মেরে ফেলার মতো কোনো ঘটনা আসলে নাই, কোনো একটা অপরাধ না যেটা আপনি একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, ফুল স্টপ। এটা মসজিদে আগুন দেওয়া হোক, মন্দিরে আগুন দেওয়া হোক, আপনি যদি হাতে নাতেও ধরতে পারেন, কাউকে আসলে পিটিয়ে মেরে ফেলতে পারেন না। মবের জাস্টিস করার কোনো রাইট নাই। আমি আমার আগের এই গণপিটুনি বা পিটিয়ে মেরে ফেলা নিয়ে অসংখ্য লেখা লিখেছি, অনেক বলেছি। এই কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি, দেশে বিচারের সমস্যা আছে, দেশে আমাদের মধ্যে নানান রকম অত্যাচার নিপীড়ন নানা দিক থেকে হয়, আমরা অবদমনের শিকার হই, তারপরও কোনো কিছু আমরা মানুষকে পিটিয়ে মেরে ফেলাকে জায়েজ করতে পারি, সেই অপরাধটা যত ভয়ঙ্কর হোক না কেন। আমি মানি মন্দিরে আগুন লেগেছে এবং তাতে দেবীর পোশাক পুড়ে গেছে, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য খুবই আবেগীয় ব্যাপার, আমি বুঝি ব্যাপারটা, এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা ধর্ম তার যে উপাসনালয় আছে, সেই উপাসনালয়ে যদি এরকম কিছু ঘটে সেটা তাকে আঘাত করবে, কিন্তু তার জন্যও না এমন কিছু করা যেতে পারে না। আই রিপিট, এটা মসজিদে হলেও একই সমানভাবে আমি ডিনাউন্স করতাম, স্ট্রংলি করতাম। কারণ এর আগেও নানান রকম গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের উপরে আকছার হামলা হয়েছে, তো আমরা জানি এটা। যেহেতু হয়েছে এটা পাল্টা দিক থেকে, এবং যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, সেই ঘটনাগুলোই বরং অনেক বেশি ঘটেছে। এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মূলত পিটিয়ে 2 জন মানুষকে মেরেছেন এবং মর্মান্তিক ব্যাপার, একই পরিবারের 2 সন্তান, সহোদর ভাই, আপন 2 ভাই, একই পরিবার, একটা পরিবার 2 সন্তানকে একসাথে হারিয়ে ফেলেছে এই বিভৎসতার মধ্য দিয়ে। আমি জানি না, মানে মব তো আসলে ভয়ঙ্কর। মবের ব্যাপারে বলা হয় যে আপনি ব্যক্তি থাকেন না, তখন মবের একটা আলাদা সাইকোলজি আছে, মবের একটা আলাদা বিহেভিয়ারের প্যাটার্ন আছে।
ওই সময় মানুষ স্বাভাবিকভাবে আপনি যা করি মবের মধ্যে থাকলে সেটা হয়ে ওঠে না। দুজন মানুষকে অনেকেই পিটিয়ে মেরে ফেলার মতো পেটানো খুব সোজা না, বাট ইট হ্যাপেন্ড। খুবই মর্মান্তিক। আমরা কোনোভাবেই কোথাও আর একটাও পিটিয়ে মারার ঘটনা দেখতে চাই না। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমাদের কিছু ভয়ের জায়গা আছে, কিছু আশঙ্কার জায়গা আছে এবং আমাদের সতর্ক থাকা দরকার আছে। বিশেষ করে এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় যে মুসলিম, তাদের সতর্ক থাকা দরকার আছে। আমি এই ঘটনাটাকে খেয়াল করি আমরা যে কেউ তো ইভেন দেখেও নি যে এই আগুনটা এই নির্মাণ শ্রমিকরা দিয়েছে। খুব সাধারণ কাণ্ডজ্ঞান বলে আপনি আগুন দিয়ে আবার ওই যেখানে কাজ করেন সেখানে বসে থাকবেন, খুব যৌক্তিক শোনায় না, খুবই অযৌক্তিক শোনায়। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন জাহিদুর রহমানের কথা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে সেই মধুখালীর বিষয়টি নিয়ে, অর্থাৎ সেই মন্দিরের আগুনের বিষয়ে যে পিটিয়ে 2 ভাইকে হত্যা করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে এবং অর্থাৎ লাইভ টক শো গরম করে তুলেছে ডক্টর ফয়জুল হক। চলুন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। 7টা ঘন্টা বসে মানুষ দুটার মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে কোনো একটি দেশের ইঙ্গিতে, যে ওই মানুষগুলো মৃত্যু না হলে, যদি আজকে এখানে আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, সেম ঘটনা যদি কোনো হিন্দু ভাইয়ের উপরে ঘটতো, 7 ঘন্টা নয় 7 মিনিটের মধ্যে সমস্ত মোল্লা মৌলবীর মসজিদ, দাড়ি, টুপি সবকিছু তছনছ করে দিয়ে গ্রেফতার করে, মুসলিমের উপরে ঘটতো আপনি বলছেন। মারা গিয়েছে ও মানুষ নয়, ও মুসলমান। ওই মুসলমান মৃত্যুবরণ করলে বাংলাদেশেও বিচার হবে না, ভারতেও বিচার হবে না। আপনি জানেন যে গলায় রশি দিয়ে আমার কোরবানি দেওয়া মানুষদেরকে ভারতে হত্যা করা হয়। আমার যারা গরু খাবে, গোস্ত খাবে, বাংলাদেশে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি নিয়ে তারপরে গরুর গোস্ত খাইতে হয়। রমজানে আপনাকে ধন্যবাদ। আমরা ভারতের ভূখণ্ডে পরিণত হয়েছে। এজন্যই আজকের এই বাংলাদেশের মুসলমানদের উপরে এই ধরনের পৈশাচিক হামলা চলছে। আমি মনে করি এর সকল হামলার সবকিছুর মূল নিয়ন্ত্রণে রয়েছে সরকার জানে, প্রধানমন্ত্রী জানে, এবং আপনি বলতে পারেন এই প্রধানমন্ত্রী বাংলাদেশের সমগ্র ধন্যবাদ আপনাকে প্রধানমন্ত্রী নয়, ভারতীয় দালাল এবং ডক্টর ফাজিল ধন্যবাদ। আমরাও এমন কোনো কথা না বলি। সনাতনীরা রেডি হও, প্রস্তুত হও, ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। এই বাংলাদেশ আজকে বলছেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি মনে করি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেফটি জোনে নেওয়ার জন্য। পুলিশ জানে এই জায়গায় যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার সকল তথ্য তারা জানে। আমার কাছে মনে হচ্ছে ভিনদেশী কোনো বর্ডার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানগুলো ওখানে হত্যা হয়ে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত বড় কোনো ফোর্স তোমরা সেখানে পাঠাবা না। আপনি ফোর্সের কথা বলছেন সাগর ভাই, আপনার মনে নাই যে বাংলাদেশের 57 জন সেনাবাহিনীর হত্যা যখন হয়েছে, সারাদিন তারা কেঁদেছে। কর্নেল আজকে কি বলে, গুলজারেরা কান্না করেছে, রিকোয়েস্ট করেছে। গুলজার মৃত্যুবরণ প্রথম দিন করে নাই, দ্বিতীয় দিন গুলজারের নিথর দেহ সেখানে পড়েছিল। পরিকল্পিত হত্যা ছিল বিদায়, ফোর্স পাঠায় নাই, আর্মি যায় নাই। আজকের এই জায়গায় আমরা মনে হয় এটাকে এই বিষয়টাকে একদম পুরোপুরি ওইসব ঘটনার সাথে তুলনা না করে, এটাকে পলিটিসাইজ না করে, আমরা ইতিমধ্যে প্রশাসন ভূমিকা রেখেছে অনেকে। ওরা মানুষ নয়, ওরা মুসলমান। যারা হত্যা হয়েছে ওরা মানুষ নয়, ওরা মুসলমান। এই মুসলমান হয়েছেন বিধায়ী আজকে তাদেরকে নির্মমভাবে সেই ভারতের গুজরাটের মতো মোদি বাহিনীর সেই সকল যে হাজার হাজার মানুষ হত্যা করেছে, সেই হত্যার মতো বাংলাদেশেও কারা এই জঙ্গি তৎপরতা, হিন্দুত্ববাদী কঠোরভাবে একটা ধর্মের মধ্যে বিষপাপ ঢুকিয়ে দিয়ে এই চরমভাবে জঙ্গি তৈরি কারা করেছে, আমি আজকের সেটার জবাব চাই। আমি খুবই স্তম্ভিত। আপনি এখানে কি আপনি রাজনৈতিক ভাবে কোনো ধরনের, আপনি রাজনৈতিক না, আমি সমগ্র দিক থেকেই বলছি যে আজকের ফরিদপুরের ঘটনা আপনাদের এই আলোচনা থেকে এবং এখানে উপস্থিত আমাদের যারা পরিবার থেকে কথা বলেছেন, দুটো নিষ্পাপ মানুষ নিয়ে আপনি কথা বলেছেন। আমি অবাক হয়েছি যে একটা মা গ্রাম থেকে উঠে এসে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য 15 বছর বয়স্ক, তিনি হাফেজ, অর্ধেক হাফেজ ছিলেন, তারপরে পড়াশোনা একটু অমনোযোগী, কাজের জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি সমাজের কোনো পচা কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে। মানে সমাজে যেভাবে আমাদের মাদকাসক্ত হয়ে যাচ্ছে সন্তানগুলো, সেই দিকে না থাকে, সেখান থেকে রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন। তার চাইতে কোমলমতি আর আপনি এখানে কি এভিডেন্স চান? সেই কোমলমতি একটি পরিবার, একটি সন্তানকে আপনি নির্দয়ভাবে পিটিয়ে 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদী একটি জায়গায় আপনি তাকে একেবারে কোণঠাসা করে মেরে ফেললেন। আপনাকে আমি কয়েকটা পয়েন্ট ধরে কথা বলছি, তখনই আপনি এটাকে রাজনৈতিক, সামাজিক এবং বহির্বিশ্বের কি তৎপরতা বাংলাদেশে চলছে সেটা আপনি বুঝতে পারবেন। আমি প্রথমেই আপনাকে বলে দিচ্ছি যে এই হত্যাকাণ্ডটি, আজকের এই যে ধরনের চরমভাবে ঘৃণিত কাণ্ডটি চলছে, এই কাণ্ডটি হচ্ছে একটি গোষ্ঠীর, একটি ব্যক্তি বিশেষের অথবা কোনো একটি রাষ্ট্রের বিশেষ কোনো তত্ত্বাবধানে বাংলাদেশের মধ্যে আমাদের যে সুখ শান্তি মুসলমান হিন্দুদের মধ্যে বিরাজ করছে, সেটাকে নষ্ট করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে আমি মনে করি। না হয় কোনোভাবে একটা মন্দির কেন, মসজিদও যদি হিন্দু আগুন দিয়ে ধরিয়ে দেয়, তারপরেও আমার কোনো হিন্দু ভাইকে আমি সেখানে পুড়িয়ে হত্যা করার অধিকার আমাকে ইসলাম দেয় না। আমার মসজিদ যদি পুড়িয়ে দেয়, সেখানে আমার সন্দেহ করে
কিভাবে সন্দেহ করবো আমি? মসজিদ কি উনি পড়িয়েছেন, কি গোবিন্দ দাদা পড়িয়েছেন, কি পড়ান নাই, সেটা তো আমাকে জাস্টিফাই করতে হবে। সবার আগে আমি তাকে আইনের কাছে নিতে হবে, না হয় সালিশির কাছে নিতে হবে, না হয় তাদেরকে আত্মসমর্পণ করার সুযোগ দিতে হবে। আপনি হিন্দুদের সেই মন্দিরে একেবারে গ্রামে, আপনি যেটা বলেছেন পঞ্চপল্লী গ্রাম ডুমাইন ইউনিয়নের, এবং আপনি দেখেছেন একটি জরাকীর্ণ ছোট্ট একটি জায়গা স্কুলের পাশে, যেই জায়গাটায় স্বভাবতই অন্য জায়গার মতো ঝাঁকজমকপূর্ণ কোনো মন্দিরও নয়, সেই মন্দিরের মধ্যে শাড়ির আঁচলে আগুন লেগেছে। আগুন শাড়ির আঁচল নয়, মন্দিরের যে কোনো জায়গায় লাগলে সেটা অবশ্যই অসম্মানের, সেটাকে তদন্ত হওয়া উচিত, সেটা তাদের ধর্মীয় উপাসনালয় হিসেবে অবশ্যই আমি শ্রদ্ধা জানাই। কিন্তু সেই জায়গায় আঁচলে কে লাগিয়েছে? বাতাস লাগিয়েছে, না পুরোহিত আগুন ধরিয়ে গিয়েছে তাতে লাগিয়েছে, বা অ্যাক্সিডেন্ট হলে মসজিদ আর মন্দির তো কথা নেই, যে কোনো জায়গায় আগুন লাগতে পারে। বাংলাদেশের বড় বড় বিল্ডিং এ আগুন লাগে, ঘরে বারান্দায় আগুন লাগে, আগুন তো লাগতেই পারে। কিন্তু মানুষটাকে পিটিয়ে পিটিয়ে আপনি মারলেন, একটা মানুষ ছিল না সহ্য করার, একটা মানুষ ছিল না জিজ্ঞাসা করার। সাগর ভাই 7 ঘন্টা সময় লেগেছে, 7 ঘন্টার মধ্যে আমার এই মাসুম ভাই দুটিকে যদি উদ্ধার করা যেত 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে, আমি বিশ্বাস করি তাদেরকে হয়তো হসপিটালে নিতে পারলে তারা বেঁচে যেতেন। তাদের মাথা থাকলে দেওয়া হয়েছে, রক্ত বের করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে পাঁচিমের শাপলা চত্বর, 20 মিনিটের নোটিশে সমগ্র জায়গার কারেন্ট বন্ধ করে দিয়ে, পত্রিকা বন্ধ করে দিয়ে, টিভি নিউজ বন্ধ করে দিয়ে আলেমদের রক্তগুলো চুষে চুষে খেয়েছেন। কি কারণে খেয়েছেন? বলেছিলেন কি যে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। তাহলে তখন আপনি ক্ষমতা প্রয়োগ করতে পারলেন বিশৃঙ্খলা বন্ধের স্বার্থে, জাতীয় স্বার্থে, আলেমদের রক্ত চুষে। আপনি গতকালকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে এই আশরাফুল এবং আসাদুল, এই দুইটা ভাইকে সহ 7 জন মানুষকে পিটানো হচ্ছে 7 ঘন্টা পর্যন্ত। কিসের প্রশাসন আপনার, কিসের পুলিশ আপনার, কিসের আর্মি আপনার, কিসের বিজিবি আপনার? আপনারা গিয়ে সেখানে উদ্ধার তৎপরতা করে তাদের। প্রিয় দর্শক, আরেকটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি বক্তব্য বা একটি ভিডিও। তো চলুন আর কথা না বাড়াই, ঠিক এই বিষয়টি নিয়ে তিনিও আলোচনা করেছেন বা মুখ খুলেছেন। চলুন শুনে আসি। আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো, এটা এর মধ্যে আমি আমার ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিলাম, আমার ইউটিউবে পোস্ট করা ছিল। অতএব আপনারা জানেন যে ফরিদপুরে গতকালকে 3 জন মুসলমানকে সেখানে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং সেখানে আরো বেশ কয়েকজন মুসলমান আপনার আহত হয়েছে, খুব গুরুতর আহত অবস্থায় হাসপাতাল আছে। সেটারও কোনো খবর কোনো কিছু নাই, এবং তাদেরকে মেরেছে হচ্ছে হিন্দুরা। তো আমাদের দেশের সংবাদপত্র যেটা দেখলাম সেটা হচ্ছে যে ধরেন কোন এক জায়গায় যদি নাকি একটা বলৎকারের ঘটনা ঘটে, সেটা যদি মাদ্রাসার কোনো শিক্ষক হয়, একদম শুরুতেই মাদ্রাসার শিক্ষকের নামটা দিয়ে তারপরে শুরু হবে। কোথাও যদি আওয়ামী লীগ, বিএনপি কিংবা এলাকার স্থানীয় যেই মানুষের ভেতরে কোন্দল আছে সেটাও যদি হয়, সেই পক্ষের একটা পক্ষ যদি হিন্দু হয়, সেই ক্ষেত্রে হিন্দু নির্যাতন সেটা শুরু হয়। গতকালকের যে ঘটনা, সেই ঘটনাতেও শুরু হচ্ছে, সবাই মানে পত্রিকাগুলো যারা নিউজ করেছে তারা সবাই লিখছে যে মন্দিরে আগুনকে কেন্দ্র করে সন্দেহভাজন 2 জনকে পিটিয়ে হত্যা। তার মানে হচ্ছে মন্দিরে আগুনের ঘটনাটা ঘটেছে এরপরে। আমি আমার জায়গাটা আগে পরিষ্কার করে নেই। সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন হয় না, এটা আমি অস্বীকার করি না। অবশ্যই হিন্দুদের উপরে নির্যাতন হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের উপরে যে নির্যাতনগুলো হয়, সেই নির্যাতনগুলো কি আসলে মানে মুসলমানরা যে তুই হিন্দু এই জন্য তোর উপরে নির্যাতন, মানে এরকম হয়? যারা কিনা সমাজে একটু দুর্বল, তাদের উপরে ওই সমাজে যারা একটু প্রভাবশালী আছে তারা নির্যাতন করে। এটা মুসলমানদের উপরেও করে, হিন্দুদের মানে ধরেন আমার কথা বলি, আমি নিজেই তো এখন আসলে মানে নির্যাতিত, তাই না? আমার মতো এরকম অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে, এবং তারা 99%ই তারও বেশি মুসলমান। তো সবাই এখন এই মুহূর্তে তো বাংলাদেশের মুসলমানরাই সংখ্যালঘু, এবং তারা নির্যাতনের শিকার হচ্ছে। অতএব নির্যাতনের শিকার হইলেই সেটা হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন। আমি আবারও বলছি, আমি বাংলাদেশে হিন্দুদের উপরে যেখানে নির্যাতন হোক সেটার প্রতিবাদ জানাই, আমি সেটার পরিত্রাণ চাই, এবং হিন্দুদের উপরে যে নির্যাতন হয় সেটা স্বীকার করেই কথাগুলো বলছি। গতকালকের ঘটনায় আমি যতটুকু সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি আজকে বলেছিলাম যে আমার এখানে আমি আমার ফেসবুকে আপনাদেরকে কানেক্ট করব, আমি লিংক দিয়ে দিব, এবং আপনাদের কাছে অনুরোধ, যারা ওই ঘটনা নিয়ে জানেন, যারা ফরিদপুর অথবা তার আশপাশের কোনো এলাকায় আছেন, তারা একমাত্র আমার লাইভে ঢুকবেন। এখন যেটা বলছিলাম যে যতটুকু এই ঘটনা নিয়ে জানলাম সেটা হচ্ছে যে এখানে একটা স্কুলের ভবনের কাজ চলছিল, এবং সেখানে কিছু লোকজন, আওয়ামী লীগের কিছু লোকজন ওই কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাচ্ছিল, এবং যথারীতি আওয়ামী লীগের যেই ব্যক্তি, সে ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী, এবং ওই এলাকাটা নাকি খুবই হিন্দু অধ্যুষিত একটা এলাকা, এবং ওই পুরো গ্রামের ভেতরে 3-4টা পরিবারের বাইরে নাকি আর মুসলমান নাই, সবই হিন্দু তারা। এখন তাদেরকে ওই চাঁদা দেওয়া হয়নি বলে তাদের সাথে একটা বাকবিতণ্ডা হয় কন্ট্রাক্টরের সাথে,
এবং ওই কন্ট্রাক্টরের যেই লেবাররা সেখানে কাজ করছিল, অর্থাৎ নির্মাণ শ্রমিক যারা কাজ করছিল, তাদের সাথেও ওই গ্রুপটার একটা দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তারা লোকজন নিয়ে এসে তাদেরকে পিটিয়ে মারে, এবং পিটিয়ে মারার পরে যখন দেখে যে 3 জন ওইখানে স্পট ডেথ ছিল, তখন তারা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা গিয়ে মন্দিরে তারপর আগুন লাগায়। আমি আমার পক্ষ থেকে আমার যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনার নিশ্চয়ই সেই পোস্টগুলো আপনাদের চোখে পড়েছে, এবং তার চাইতেও ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে যে হিন্দু কিছু সংগঠনই এটার সত্যতা যাচাই করছেন এইভাবে। তাদের বিভিন্ন ফেসবুক পোস্ট যদি আপনাদের চোখে পড়ে থাকে, বিভিন্ন হিন্দু সংগঠনগুলো তারা নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে হিন্দুরা সবাই এক হও, 3 মোল্লা দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে, এভাবে চলতেই থাকবে, জেগে ওঠো, এই সেই নানান ধরনের কথাবার্তা তারা বলছে। তো আমি জানি না এটার আসলেই ঘটনা কি ঘটেছে, যাই ঘটুক সেটার বিচার হবে কিনা সেটাও জানি না। আমার যেই চেষ্টা সেটা হচ্ছে যে আপনাদেরকে সত্যটা যদি জানাতে পারি, যাদের সাথে কথা বলবো তারা নিশ্চয়ই এটা বলতে পারবে। আসাদ মোল্লা ভাই, জি আপনি কি ওই এলাকা থেকে বলছেন নাকি? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আসসালাম। জি ভাই, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ। আমি মূল কথায় আসি, আমার বাড়িটা থেকে কয়েক কিলোমিটার দূরে। আমি ওইদিনকে সকালবেলা বিষয়টা শুনেছি, তারপরে ওইখানে আমি আসছিলাম, এসে কিছু লোকের সঙ্গে আমি কথা বলেছি। তো আমি তো প্র্যাকটিক্যালি ওখানে ছিলাম না, কিন্তু ওখানেই যারা ঘটনাস্থলে ছিল তাদের সঙ্গে কিছু লোকের সঙ্গে আমার কথা হয়েছে যে ওখানে 2টা কন্ট্রাক্টরের সাথে যে দ্বন্দ্ব ছিল, মূলত একটা পক্ষ ওই জায়গায় আর একটা পক্ষ কাজ পাইছে। এই দ্বন্দ্বটাকে এই কন্ট্রাক্টর যে কাজ করছে একে উঠাই দেওয়ার জন্য তারা নিজেরাই ওখানে মন্দিরে আগুন দিয়েছে, পরিকল্পিত। এটা লাগে একটা মহাপরিকল্পনা নিয়ে ওরা আরো কয়েকদিন ধরে এটা চলতেছিল। তো মহাপরিকল্পনা নিয়ে এই কাজটা করছে। ওরা যখন কোনোভাবে পারতেছিল না, তখন ওই জায়গা মন্দিরে ওরা নিজেরাই পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আগুন দেওয়ার পরে ওদের এমনই একটা লিঙ্ক যে ওরা তার আগের রাত্রেই তারা মানে আমার মনে হয় যে সারা বাংলাদেশের ওদের ভিতরে ওদের যে বড় গ্রুপটা আছে এই গ্রুপটার সাথে পরামর্শ করে এই কামটা করছে। যে ওই সময়টা মানে এই লাগানোর পরেই মানে হুট করে সবাই চলে আসছে। হুট করে আসার পরে কিছু লোক বোঝার আগে ওদেরকে ঘিরে ফেলছে, ইসের ভিতর ওই রুমটার ভিতর, ওই জায়গা ঘিরে ফেলাইছে। তা ঘিরে ফেলাই দিয়ে চেয়ারম্যানকে ফোন দিচ্ছে, ডোমাইন চেয়ারম্যানকে ফোন দিচ্ছে, উনি আসতেছে, কিন্তু তার আগে। তো প্রিয় দর্শক শ্রোতা, মধুখালীর সেই মন্দিরে আগুনের সন্দেহে করে যে দুই ভাইকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হিন্দুরা মেরে ফেলেছে, এ বিষয়টি নিয়ে কিন্তু মূলত 3টি ভিডিও আজকে আপনাদের সম্মুখে হাজির করেছিলাম। আশা করি তাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন। এবার হয়তো অনেক আইডিয়া বা অনেক রকমের মন্তব্য আপনাদের হতে পারে বা মনে হতে পারে। তো সেই মন্তব্যগুলো কিন্তু অবশ্যই আপনারা আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কি যাদেরকে হত্যা করা হয়েছে তারা কি আগুন দিয়েছিল? আপনার কি মনে হয়? তো আমরা অবশ্যই চাই তদন্ত করে এটার বিশ্লেষণ করা দরকার। যদি তারা আগুন না দিয়ে থাকে, তাদেরকে যে মেরে ফেলা হয়েছে, অবশ্যই যারা তাদেরকে হত্যা করেছে তাদের শাস্তি আমরা চাই। আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।